হ্যালো, আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচারের পার্ট 2, ঠিক আছে? সো এই পার্টে হচ্ছে আমরা যে হেলানো তল বা হচ্ছে খারাপভাবে উঠলে যে কৃতকাজ বের করতে হয়, এগুলোর হচ্ছে সিকিউ এবং এমসিকিউ প্রবলেমগুলো সলভ করব, মানে গাণিতিক সমস্যা সলভ করব। সরি। এখন দেখো যে আমাদের এখানে প্রায় 15-16 মানে দুটো এমসিকিউ আছে। সো এই দুটো এমসিকিউ আমরা আমাদের কনসেপ্ট দিয়ে সলভ করব। হ্যাঁ, দেখো এখানে বলছে উদ্দীপক পড়ে পরবর্তী দুইটা কোশ্চেনের অ্যান্সার করতে বলছে। তো এখানে বলছে চিত্রে আনুভূমিকের সাথে থিটা কোণে একটি আনত ঘর্ষণবিহীন তল, তার মানে ঘর্ষণ নাই, তাহলে ঘর্ষণ নিয়ে টেনশন বাদ। ঢালে একটি কেজি ভরের মানে বক্সকে দেখানো হলো, ঠিক আছে? শেষ। বক্সটিকে ঢালের উপরের দিকে ধ্রুব বেগ গতিশীল করতে এর ওপর ঢালের সমান্তরালে এক বল প্রয়োগ করা হলো। ঢালের সমান্তরালে মানে আমরা তো জানি একটু আগে এটা এটা কয় নাম্বার টাইপে করছি বলতো? আমরা কেস 3 নম্বরে কিন্তু করছি যে কোনো একটা বস্তুকে ঢাল বরাবর সমবেগে তুলতেছে উপর দিকে। কিভাবে তোলা হচ্ছে? সমবেগে। মনে আছে তো? ওকে, আচ্ছা। ঢালের সমান্তরালে এক বল প্রয়োগ করা হলো, শেষ, মানে এক বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, এখন বলছে যে বক্সটিকে ঢালের উপরের দিকে x মিটার সরণ অতিক্রম করার জন্য কত কাজ করতে হবে? এটা তো একদম সহজ। আমরা কি জানি যে অন্য কালার ইউজ করতে হবে। ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এস কস থিটা। এখানে এফ এর মান কত? অ্যাপ্লাই ফোর্সটা হচ্ছে কত? তুমি এম সাইন থিটার সমান মান দিতেছো না, তার মানে এম সাইন থিটা। আর এস এর মান কত? এস এর মান হচ্ছে এক্স। এখন দেখো তো তোমার সরণ কোন দিকে হইতেছে? সরণ কোন দিকে হইতেছে? যেদিকে বল ওই দিকে কিন্তু সরণ, তাই না? বা এটাকে এক্সও বলতে পারো। তাহলে কস কত ডিগ্রি? 0 ডিগ্রি। তার মানে সুন্দর মতো আমি এখান থেকে লিখে দিতে পারি এটা হচ্ছে এম জি এক্স সাইন থিটা। মনে থাকছে? বুঝছো? এটা কত হবে ভাই? এম জি এক্স সাইন থিটা। দিস ইজ দ্য অ্যান্সার। এইবার 16 নম্বর কোশ্চেনটা দেখো যে আমাদের 2 নম্বর এই সিরিয়ালের 2 নম্বর কোশ্চেনে আমাকে বলছে এখন যদি বক্সটিকে ভি বেগে গতিশীল রাখার জন্য বলের দিকে এ ত্বরণ দিতে হয়, মানে বল তো দিছে, আবার বলের দিকে এ ত্বরণ দিতে হবে, সৃষ্টি করতে হয়, তবে কত ক্ষমতা প্রয়োগ করতে হবে? এখন মনে রাখবা ভাই, ক্ষমতার যে ফর্মুলা যে পি ইকুয়াল টু হচ্ছে এফ ভি, ডিরেক্টলি লেখা যায়, ঠিক আছে? কখন লেখা যায়? যখন তোমার এফ আর ভির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। বাট আলটিমেটলি ফর্মুলাটা হচ্ছে পি ইকুয়াল টু এফ ভেক্টর ডট ভি ভেক্টর, ঠিক আছে? ওইখান থেকে আমরা লিখতে পারি এফ ভি কস থিটা। সো যেহেতু এফ এর দিক, এফ উপরের দিকে দেওয়া হইতেছে, বস্তু কিন্তু উপরের দিকে যাইতেছে, বেগ উপরের দিকে, তার মানে দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এজন্য এফ ভি লিখতে পারছি। বুঝা গেছে? ওকে, এখন এখানে অ্যাপ্লাইড ফোর্স কতটুকু? সিম্পলি হিসাব করো তো যে আমার যে তল ছিল, এই তলের উপর এই বস্তুটা আছে, এন্ড এই বস্তুর দেখো এই দিকে কাজ করতেছে, এই দিকে কাজ করতেছে এমজি সাইন থিটা, তাই না? আচ্ছা, আর উপরের দিকে একটা ফোর্স দেওয়া হয়েছে। ফোর্সটা কত? যে ধরো এফ ফোর্স দেওয়া হয়েছে এবং বলছে যে ভি বেগে গতিশীল রাখার জন্য বলের দিকে এ ত্বরণ সৃষ্টি করতে হয়, ঠিক আছে? তাহলে এ ত্বরণ, এখানে ত্বরণ সৃষ্টি করতে হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে ইউজ করে দাও যে আমি কি লিখতে পারি যে সামেশন অফ এফ ইকুয়াল টু কত? এম এ। তাহলে এখানে কয়টা ফোর্স আছে দেখো তো? আমাদের অলমোস্ট এখানে বলা যায় যে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তাহলে কোনটা বড়? এফ বড়, মাইনাস এম জি সাইন থিটা নিচের দিকে, একটু আগে আমরা এটা করে আসছি। আর এই যে ত্বরণ, এই ত্বরণ কোনটা? এই যে ত্বরণ এম এ। তাহলে এখান থেকে অ্যাপ্লাই ফোর্স কত লেখা যায়? যে এম এ প্লাস এম জি সাইন থিটা। বোঝা গেছে? এটাই কিন্তু বলছে যে এম জি সাইন থিটা নিচের দিকে যাইতে ট্রাই করতেছিল, এফ বলতে অ্যাপ্লাইড ফোর্স প্রয়োগ করা হয়েছে, আরো কি করা হয়েছে? বলের দিকে আরো এ ত্বরণ দেওয়া হয়েছে। তার মানে বস্তুটা এ ত্বরণের উপর দিকে উঠতেছে। এটা কয় নাম্বার কেস মনে আছে? এটা কিন্তু আমাদের 4 নাম্বার কেস। এই যে 4 নাম্বার কেস, এই যে এটা, ঠিক আছে? যে তোমার এম এ প্লাস এম জি সাইন থিটা, যে এ ত্বরণের উপরের দিকে উঠতেছে। বুঝা গেছে? তাহলে এবার দেখো এফ এর মান এবার ভি রে গুণ করে দাও, তাহলে আমাদের কত হবে? যে পি ইকুয়াল টু হবে কত? যে এম এ প্লাস এম জি সাইন থিটা ভি।
যা আসে, তার মানে আসবে কত mv sin থিটা, এই যেটা, ঠিক আছে, বুঝে গেছে? এটা হচ্ছে সেই অ্যান্সার। সো বেসিকটা যদি ক্লিয়ার করে রাখতে পারো, যে কোনো এমসিকিউ এখান থেকে অ্যান্সার করতে পারবে। এখন ভাইয়া চলে আসো আমাদের সিকিউ সলভিং সিরিজ, মানে সিকিউ সলভ করবো অনেকগুলো, সো এটাকে সিরিজই বলতে হচ্ছে। দেখো 1 নম্বর সিকিউ ভালো করে বোঝো, একদম ইজি। এটা 3 মার্কের একটা কোয়েশ্চেন আসছিল। সো আমাদের এরকম একটা ইয়ে দেওয়া আছে, হেলানো তল, উপরে অ্যাঙ্গেলে দেওয়া আছে 60 ডিগ্রি, 20 মিটার। উদ্দীপকে 25 কেজি 25 কেজি ভরের একজন বালক 3 কেজি ভরের একটি গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 মিনিট সময় নিল। তার মানে এখানে মোট 28 কেজি বলা যায়। তাহলে আমি লিখতে পারি যে এখানে ভাইয়া, যে এখানে আমি বলে দিতে পারি যে এখানে এম হচ্ছে কত কেজি, এম হচ্ছে 28 কেজি। ওকে, ছাদ থেকে গোলকটি ছেড়ে দেওয়ায় তা সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। বলছে বালকটি ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করছে। এখন তুমি দুই ভাবে করতে পারো এটা। নাম্বার 1, তোমাদের আমি অলরেডি বলে দিছি ক নম্বর সলিউশন, হ্যাঁ, যে এটা কি সমবেগে উঠতেছে না, এখানে কিন্তু কোনো ত্বরণের কথা বলা নাই। বলছে যদি কোনো ত্বরণের কথা নাই বলে দ্যাটস মিন ও সমবেগে উঠতেছে, এটা ধরেই নিবা, এটা লজিক্যালিও বোঝা যায়। যদিও সমবেগে উপরের দিকে ওঠে, আমি বলছি সমবেগে তুমি যে দিক বরাবরই ওঠো, যে গতিপথে ওঠো, ফর্মুলা হলো কি, ফর্মুলা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু কত mgh, এতটুকু ইউজ করলেই তোমার হয়ে যাবে। এখন ভাই h কই থেকে পাবো, বের করে নাও। এখানে দেখো আমাদের সবগুলো অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কত 20, এটাকে তুমি h ধরে নাও, ঠিক আছে। তাহলে দেখো তো আমি কোন ফর্মুলা ইউজ করব, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তার মানে cos 60 ইকুয়াল টু কত, যে তোমার ভূমি বাই অতিভুজ, তাই না? তার মানে দেখো তো কত আসে, যে h ইকুয়াল টু আছে 20 cos 60, তার মানে আসে 10। বসায় দাও এখানে, m এর মান হচ্ছে কত কেজি ভাইয়া, 28, g এর মান হচ্ছে 9.8, আর h এর মান হচ্ছে 10। শেষ। (28.9.8 into 10) 2744, ঠিক আছে, এত জুল। হ্যাঁ, এখন যদি তোমার এইভাবে করতে ভালো না লাগে, তুমি যদি আমার আগের ফর্মুলা দিয়ে করতে চাও তাও করতে পারো, কোনো কিছু করা লাগবে না। আমি যে স্টেপগুলো করছি স্টেপগুলো করবা আর সুন্দর মতো এই ফর্মুলাটা বসায় দিবা, ঠিক আছে। এই যে এটা ফর্মুলা কি, যে mgh মানে এখানে এটা ছিল, ওইখানে আবার h কিন্তু আলাদা, ঠিক আছে। মানে h ছিল তোমার ওই হেলানো তল বরাবর সরণ, এখানে h আমি উলম্ব ধরতেছি। বেসিকটা বুঝে রাখবা, কি ধরতেছি না ধরতেছি তার থেকে, যে আমি h কাকে ধরতেছি, h ধরতেছি আমি হেলানো তল বরাবর সরণ। হ্যাঁ, এই ফর্মুলাটি ইউজ করে এখানে করতে পারো, রেজাল্ট কি আসবে, সেম আসবে, ঠিক আছে। তাহলে আমরা ওইখানে ধরে ইউজ করি mgs sin থিটা ইউজ করি। হ্যাঁ দেখো, তাহলে আমরা এখানে ইউজ করি ধরো w ইকুয়াল টু অর, তাহলে এইখানে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করতে হবে। আগে আমরা অ্যাঙ্গেল কোনটা ধরছি, থিটা এটাকে ধরছিলাম, তাহলে এটা 30 ডিগ্রি ইউজ করে দাও। তাহলে আমাদের mgs sin 30 বসায় দিলে দেখবো আগেরটাই চলে আসছে। m এর মান কত, m এর মান হচ্ছে 28, g এর মান 9.8, s এর মান হচ্ছে কত, s মানে হচ্ছে এই যেটা 20 ইন্টু sin 30, হিসাব করে দেখো আগেরটাই চলে আসে 2744। বুঝে গেছে, একদম সিম্পল। এবার আমরা সিকিউ 2 নাম্বার করব। ওকে, একটি সুতার সাহায্যে 2 কেজি ভরের একটি বস্তুকে ঝুলিয়ে বস্তুকে এত সমতরণে 5 মিটার উপরে ওঠানো হলো, পরবর্তীতে নিচে নামানো হলো। এটা কোন কেজের মধ্যে পড়ছে বলো তো, এটা কোন কেজের মধ্যে পড়ছে? একটা হচ্ছে কি একবার উপরে উঠতেছে আর একবার নিচে নামতেছে। ওই যে ত্বরণে উপরে ওঠানো, ত্বরণে নিচে নামানো। কেজ নাম্বার কত, ডিরেক্টলি দেখো, কেজ নাম্বার হচ্ছে আমাদের 2, যেখানে আমরা কি করতাম, এ সমতরণে একবার উপরে উঠাইছি, এ সমতরণে নিচে নামাইছি। ডিরেক্ট তো ফর্মুলা ইউজ করা যাবে না, বাট প্রসেসটাকে কাজে লাগে এখানে ইউজ করে দিবা। বুঝে গেছে? এবার আসো, তাহলে আমরা বলছে উপরে ওঠানোর সময় সুতার টান কত, সুতার টান বের করতে হবে। তাহলে দেখো ইজিলি এখান থেকে কিভাবে আমরা টান বের করি। সলিউশন আমাদের ধর ক নম্বর সলিউশন করতে হবে, সুতার টান। দেখো তাহলে আমাদের এই যে 2 কেজি ভরের একটা বস্তু এখানে আছে, উপরের দিকে টান দিলা,
মানে উপর দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, যে ফোর্সের টানটা সুতার উপর পড়বে। নিচের দিকে কি কাজ করে ভাইয়া? এমজি কাজ করে। আচ্ছা, কিসে উঠানো হচ্ছে? ত্বরণে উঠানো হচ্ছে। উপরের দিকে একটা ত্বরণও কাজ করতেছে। আচ্ছা, কি ফর্মুলা ইউজ করতে বলছি বারবার? সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, আর কিচ্ছু করা লাগবে না। আচ্ছা, সামেশন অফ এফ এর মধ্যে কেডা কেডা আছে বলতো? উপরের দিকে কি ফোর্সে টানা হচ্ছে? টি। আর নিচে কোন ফোর্সে পৃথিবী টানতেছে? এমজি না? বড় কোনটা বলো? টি বড় নাকি এমজি বড়? টি বড় নাকি এমজি বড়? অবভিয়াসলি টি বড়, কারণ উপর দিকে করতেছে। তাহলে টি মাইনাস এমজি ইকুয়াল টু হচ্ছে এম এ। এই কোনটা? এই যে এটা সিস্টেমের ত্বরণ, বা এটাকে তুমি বলতে পারো লব্ধি ত্বরণ। কিভাবে বুঝবো এটা লব্ধি ত্বরণ নাকি সিস্টেমের ত্বরণ? বলছে বস্তুটিকে এত সমতলে উপরে উঠানো হচ্ছে, মানে এটা তুমি ফাইনালি দেখতে পারছো। আমরা যা দেখতে পাই সেটাই হচ্ছে লব্ধি, সেটাই হচ্ছে কি সিস্টেমের জিনিসপত্র। ওকে, এখান থেকে দেখো টি ইকুয়াল টু কত লেখা যায়? টি ইকুয়াল টু লেখা যায় ভাই এমজি প্লাস এম এ। এখান থেকে তুমি টার্ন ফোর্সটা বের করে ফেলতে পারো, সিম্পল অ্যাজ দ্যাট। এখানে এই টার্নটাই কিন্তু তোমার অ্যাপ্লাইড ফোর্স। এটাকে তুমি বলতে পারো যে ভাইয়া এফ অ্যাপ্লাইড। ওই যে আমরা যে অ্যাপ্লাইড ফোর্স বের করছি না, ওইটাই। তাহলে কত আছে দেখো জাস্ট। এম এর মান কত? 2 কেজি, 9.8। আর এর মান হচ্ছে কত? 2.2। আলটিমেটলি এখানে কত আসে? 12 24 আসে না? হ্যাঁ, 12 24 নিউটন। ঠিক আছে, এটি অ্যান্সার। কত সুন্দর না, কত সহজ। ওকে, এখন বলছে বস্তুটিকে উঠাতে বা নামাতে শুটার টান কর্তৃক কৃতকাজ কোন ক্ষেত্রে বেশি হবে নির্ণয় করো। বের করি। ওকে, খ নম্বরে চলে আসো। বস্তুটিকে উঠাতে বা নামাতে শুটার টান কর্তৃক কৃতকাজ। আচ্ছা, প্রথম ক্ষেত্রে কিন্তু কৃতকাজ অলরেডি দেখো। সো আমি প্রথম ক্ষেত্রে টি এর মানটা কত? টান বল দ্বারা কাজ বলছে না প্রথম ক্ষেত্রে? টি ওয়ান এর মান 24। আমরা কোন জায়গা থেকে পাইছি? গ। আচ্ছা, গ না, এটাকে ক হতে, হ্যাঁ পাইছি। তাহলে বলো প্রথম ক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল টু কত হবে? ডব্লিউ ইকুয়াল টু কত হবে? এফ এস কস থিটা। এখন এফ এর এফ না, এটাকে আমরা এফ না লিখে ভাই কি লিখবো? এটাকে আমরা আচ্ছা লিখি তো। আচ্ছা, এটাকে লেখা যায় কত? টি এস কস থিটা। ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্সটাই তো তোমার টি, তাই না? আচ্ছা বলো এখন টি ওয়ান এর মান কত? টি ওয়ান এর মান হচ্ছে 24। এস এর মান কত? যে বলছে 5 মিটার উপরে ওঠানো হয়েছে। ঠিক আছে, বলো তো যেদিকে ফোর্স ওই দিকে সরণ, তাহলে থিটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। আলটিমেটলি কত আসে? 24-এ 5 দিয়ে গুণ করলে 100, 120 যোগ। ঠিক আছে, আচ্ছা আমি এখানে কিছু ইনফরমেশন লেখা লাগবে না, ব্যাপারটা এখানে আমাদের এস এর মান কত দেওয়া ছিল? 5 মিটার বলেই তো দিছে না? ওকে, আর থিটার মান হচ্ছে কত? থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। থিটা হচ্ছে কি? ওই যে টি আর এস এর মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে তোমার W1। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে কষ্ট করে তোমাকে কিন্তু অ্যাপ্লাইড ফোর্সটা বের করতে হবে। এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আমি এটা অলরেডি করে ফেলছি। দেখো ওর এমজি নিচের দিকে কাজ করে, উপর দিকে তো একটা টান বল কাজ করে, আর ত্বরণটা কোন দিকে হয়? ত্বরণ কিন্তু নিচের দিকে। সিস্টেমের ত্বরণ কোন দিকে? নিচের দিকে। আচ্ছা, তাহলে দেখো আলটিমেটলি এটার উপর দুইটা ফোর্স কাজ করে, একটা নিচের দিকে, একটা উপর দিকে। এই দুইটার ফলে আমরা একটা লব্ধি ত্বরণ বা সিস্টেমের ত্বরণ পাই, সেটা হচ্ছে এ। তাহলে আমরা এখানে ইউজ করব যে সামেশন অফ এফ ইকুয়াল টু কত? এম এ। কোন ফোর্স বেশি? নিচেরটা বেশি। কেন? কারণ নিচেরটা কেন বেশি হবে বলো? কারণ আমার ত্বরণ নিচের দিকে। তাহলে এমজি ইকুয়াল টু হচ্ছে কত? এম এ। এখান থেকে দেখো সুন্দরভাবে এখান থেকে লিখতে পারি যে সুতরাং টি ইকুয়াল টু হচ্ছে এমজি মাইনাস এম এ। বুঝে গেছে? বুঝতে পারছো? তো এখান থেকে আমরা ইজিলি টি এর মানটা বের করে ফেলতে পারি। টি এর মান কত হবে? যে তোমার কত কেজি জানি এটা ভাই? 2 কেজি। আর 9.8 মাইনাস এর মান কত? এর মান হচ্ছে 2.2।
15.2 নিউটন। তাহলে এখানে W2 কত হবে? W2 ইকুয়াল টু হবে F, F না লিখে আমরা ভাই এটা T2 বলি, হ্যাঁ এটাকে আমরা ভাই T2 বলতেছি, সমস্যা আছে? প্রথমটার জন্য T1, এটার জন্য T2, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে কি লেখা যায়, T2 S cos থিটা, এটা থিটা 2 দিলাম, এটাকে তুমি থিটা 1 দাও, এটাকে তুমি থিটা 1 দাও, ঠিক আছে? T2 এর মান কত? 15.2, S এর মান কত? 5, আর cos থিটার মান কত? থিটা 2 কত হবে বলো? অ্যাপ্লাইড ফোর্স উপর দিকে আর সরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে থিটা কত হবে? দেখো তোমার, আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই, তোমার টি হচ্ছে উপরের দিকে আর সরণ হচ্ছে কি নিচের দিকে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? টি উপরের দিকে আর এস নিচের দিকে, তাহলে অ্যাঙ্গেল থিটার মান হচ্ছে কত? 180, বুঝে গেছে? তাহলে কজ 180, 180 কে আমরা নেগেটিভ আসবে আর কি, 15.2 ইন্টু 5। হ্যাঁ, টি এর মধ্যে কি ছিল? বল ছিল, নিউটন বসাইলাম, সরণ বসাইলাম, এটা বসাইছি, নিউটন বসাইছি, সরণ বসাইছি, কোণ বসাইছি, ওকে ঠিক। সুতরাং দেখো এখন বলো নেগেটিভ আসছে, বাট নেগেটিভ আসলে কাজ করা লাগেনি, লাগছে তো, তোমার তো কষ্ট হয়েছে, তোমার তো ঠিকই টান এখানে বল প্রয়োগ করা লাগছে। ধরো ভাই তুমি বল এদিকে দিছো, বাট তোমাকে টেনে ওইদিকে নিয়ে গেছে, তুমি টানতে মানে তুমি একটা বলে টানতেছো, তুমি তোমার ফ্রেন্ডকে বলে টানতেছো, বাট তোমার শক্তি এত কম, তোমার ফ্রেন্ড তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, বাট তোমার তো কষ্ট হচ্ছে, তুমি তো কাজ করছো, যদিও তুমি বল প্রয়োগ করছো এইদিকে, বাট তোমাকে ফ্রেন্ড তোমাকে টেনে উল্টা দিকে নিয়ে গেছে, কাজ যদিও নেগেটিভ, বাট কাজ তো করা লাগছে। সো কোথায় কাজ বেশি? সুতরাং আমরা বলতে পারি, সুতরাং প্রথম ক্ষেত্রে কাজ বেশি। বুঝে গেছে? আমরা কি বলতে পারি এখানে, যে যেহেতু W1 গ্রেটার দেন W2, সিম্পল অ্যাজ দ্যাট। বুঝে গেছে? ওকে, এবার দেখো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব। আমি ভাবতেছি এটা কি সলভ করবো নাকি তোমাদের করতে দিয়ে দিব, আমার ইচ্ছা করতেছে না। আচ্ছা দাও আমি করাই দিই, সমস্যা নেই। দেখো বলছে চিত্রে 40 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে 8 মিটার উঁচু একটি ভবনের ছাদে ওঠাতে 12 মিটার লম্বা মসৃণ আনত তল ব্যবহার করা হয়েছে। এই আনত তল বরাবর ওকে এ থেকে সিটে নেওয়া হয়েছে। এখন বলছে এসি তল বেয়ে বস্তুটিকে উপরে ওঠাতে কৃত কাজ কত? কোনো কিছু বলে নাই, তার মানে এখানে কিভাবে গেছে ভাই? সমবেগে। সমবেগে উঠালে জানি কি হয়, একটু আগে পড়াইছি যে তোমার এখানে ক নাম্বার এসির জন্য কত হবে? সবার মূলে একটাই, কৃত কাজ কত? ডব্লিউ ইকুয়াল টু mgh। যখন তুমি সমবেগে উঠাবা তখন তোমার গতিপথের উপর নির্ভর করে না, mgh বের করে ফেলবা শুধু। mgh h এর মান 8 দেওয়া আছে দেখো, সো এখানে m এর মান কত? m এর মান হচ্ছে 40, g এর মান 9.8, আর h এর ভ্যালু কত? h এর ভ্যালু হচ্ছে 8 মিটার। শেষ। তাহলে এখানে কত আসবে? হ্যাঁ, যে 40 9.8 ইন্টু 8, ক্যালকুলেশন করলে যা আসে। বুঝা গেছে? একদম সিম্পল ছিল। এখন এখানে বলছে এসি এবং বিসি এর মধ্যে কোন পথে বস্তুটিকে কম বল প্রয়োগ করে সি বিন্দুতে ওঠানো যাবে? এটা অলরেডি আমরা জানি, আমরা অলরেডি কিন্তু এই অবজারভেশন আলোচনা করে ফেলছি, ঠিক আছে? কে বলতে পারবে বলো, এই আলোচনাটা কে বলতে পারবা যেটা আসলে কি হবে? এনিওয়ান? এসি এবং বিসি, দেখো একটা হলো এসি একটা হলো বিসি, দুই পথে কিভাবে যাচ্ছে ভাই? সমবেগে যাচ্ছে। সমবেগে গেলে আমি বলছি যেটা তোমার বেশি খারাপ, চিন্তা করো তো, সমবেগে তুমি এই খাড়া সিঁড়ি বেয়ে উঠবা আর একটা হেলানো সিঁড়ি বেয়ে উঠবা, কোন সিঁড়ি দিয়ে উঠতে তোমার কাছে একটু বেশি কমফোর্ট ফিল হবে? অবভিয়াসলি তুমি যদি একটু হেলানো সিঁড়ি দিয়ে ওঠো, যেই সিঁড়িটা মাটির সাথে যত বেশি হেলানো, ওটা দিয়ে উঠতে তোমার কম বল প্রয়োগ করা লাগবে। তাহলে অবভিয়াসলি এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে এসি, এটা আমরা জানি। আর যদি বলতো যে ভাইয়া সি বিন্দুতে যাইতে কাজ কতটুকু, দুটার ক্ষেত্রে কাজ কিন্তু সমান হইতো। আমি এটাও বলছি, সমবেগে যখন তোমার একটা বিন্দু থেকে একটা উচ্চতায় পৌঁছাবে তখন সে কোন গতিপথে যাচ্ছে, সে কি এই গতিপথে যাচ্ছে নাকি সে সোজা যাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে না। ডিপেন্ড করে হচ্ছে
ভূমি থেকে তার উচ্চতার যে লম্ব দূরত্ব, ওই লম্ব দূরত্বটা যদি দুই ক্ষেত্রে সমান থাকে তাহলে দুই ক্ষেত্রেই কাজ সমান হবে। যেহেতু এসি পথ এবং বিসি পথ একই, মানে হলো এটার ভূমি থেকে লম্ব উচ্চতা একই, সো ওরা সমবেগে গেলে কি হবে, দুইটা ক্ষেত্রে কৃতকাজ কিন্তু সমান, বাট বল আলাদা হবে। ঠিক আছে, এখন এই বলটাই তোমরা এখান থেকে বের করবে। দেখেন কিভাবে বের করা যায়, সিম্পল অ্যাজ দ্যাট। দুইটাই আমি করে দিছি ভাই, করতে ইচ্ছা করতেছে না আমার, তারপর আমি করে দিই। যখন আমি বলতেছি এসি, ঠিক আছে, আমি মানি বের করে ফেলবো ডিরেক্টলি। হ্যাঁ, এটা কত মিটার, 8, এটা হচ্ছে 12। এই অ্যাঙ্গেলটা আমরা বের করে ফেলি, অ্যাঙ্গেল বের করার দরকার নেই, আমরা মানি বসাই দিব। যেমন কি এটা যদি থিটা হয়, তো আমরা জানি এটা দুইটা কম্পোনেন্ট হইতো, মনে আছে কিনা, একটা নিচের দিকে mg cos থিটা হইতো, এটাও থিটা, আর এটা কত হবে ভাই, এটা হবে mg sin থিটা। বুঝে গেছে, সব করে আসছে আমরা। তাহলে সমবেগে উঠাইতে হলে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা লাগবে, সমবেগে উঠাইতে হলে এই বস্তুটা mg sin থিটাতে নিচে চলে যাইতে যাচ্ছে, বাট তুমি সমবেগে ওঠানোর জন্য F এ বল প্রয়োগ করবা, শেষ। তাহলে এখানে অ্যাপ্লাই ফোর্স কত, mg sin থিটা। ওই ডায়াগ্রামগুলো করলে কিন্তু আর কিচ্ছু তোমাকে কোনো এক্সট্রা কষ্ট করা লাগে না। দেখো m এর মান কত, 40, g এর মান হচ্ছে ভাই 9.8, sin থিটা, কে কি লেখা যায় বলো তো, sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ না। ওরে ভাই এটা বের করা লাগবে, করে ফেলো। এসি এর মান কত এখানে, এসি মানে হচ্ছে √12 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 10√2 হয় মনে হয় না, 12 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 403, 64। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 64 আসে, আর এখানে হচ্ছে 140। আচ্ছা আসুক, যা আসে সমস্যা নাই। তাহলে এটাকে কত লেখা যায়, দেখো sin থিটার জায়গায় কত লেখা যায়, sin থিটার জায়গায় লেখা যায় যে লম্ব, এটা হচ্ছে কত 4√3, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 8, আর sin থিটার সাপেক্ষে অতিভুজ কত 4√3, শেষ। তাহলে 40 ইন্টু 9.8 ইন্টু উপরে হবে কত 8, নিচে হবে 4√3, 452.84 নিউটন। ঠিক আছে, আমাদের মনে হচ্ছে 40 কেজি যেহেতু, হ্যাঁ এতটুকু ফোর্স তো লাগবেই। আই থিঙ্ক ওয়েট, আমরা ছোট্ট একটা মিস্টেক করছি, আই থিঙ্ক ছোট একটা মিস্টেক হয়েছে, ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে। এই জন্যই তো বলি আমার, ঠিক আছে ক্যালকুলেশন মিস্টেক হইতেই পারে। হ্যাঁ, আমরা তো 8 নিচে হবে কত 4√3 না, আমি হয়তো বসাইতে ভুল করছি। ক্যালকুলেশন মিস্টেক হয়েছে তো, 12 স্কয়ার প্লাস 8 স্কয়ার, এটা 4√13 হয়। আমি কোনো কথা এই জন্য তো বলি যে মান এরকম আসতেছে কেন। যেমন এখানে কত, এসির মান কত, এসির মান হচ্ছে √8 স্কয়ার প্লাস 12 স্কয়ার, মানে মোটামুটি 4√13 লেখা যায়, তার মানে 4√13। ঠিক আছে, এখানে জাস্ট কি হবে ভাই, 4√13, 40 ইন্টু 9.8 ইন্টু 8 ডিভাইডেড বাই 4√। এবার ঠিক আছে, এটা লজিক্যাল ভ্যালু। এখন যদি বলো যে ভাই আপনি কিভাবে বুঝলেন যে এখানে প্রবলেম আছে, সোজা হিসাব, যে ধরো এটা সর্বোচ্চ বল হবে হচ্ছে 40 ইন্টু 9.8 মানে mg, তো mg থেকে তো এর মান বড় হইতে পারে না, তার মানে এখানে একটা জায়গায় ভুল করছি। হ্যাঁ, আর এটাও লজিক্যাল যে sin থিটার মান তো কখনো 1 থেকে বড় হবে না, এটা 1 থেকে বড় হয়ে গেছিল, হয়েছে লিখতে ভুল করছি।
বুঝা গেছে? mg বড় হইতে পারবে না, sin থিটা 1 এর বড় হইতে পারবে না। সো লজিক খাটাইলে দেখবা ভুল সাথে সাথে ধরা যায় কি। হ্যাঁ, ভুল হবেই সবকিছুর মধ্যে, বাট চারপাশ খেয়াল রাখলে দেখা যায় মানই বলে দিবি আচ্ছা এইরকম মান তো আসার কথা না। হ্যাঁ, তখন নিজে বুঝতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। এটা কি পথে? এটা হচ্ছে এসি পথে। এখন হচ্ছে আমাদের কত পথে পায়? বিসি পথে। বিসি পথে কতটুকু হবে বলো? তুমি বিসি পথে বস্তুকে কোন কিভাবে বলতেছো? নিচে এমজি কাজ করতেছে, উপরের দিকে কি একটা ফোর্স দিতে হবে, নাহলে তো নিচে পড়ে যাবে। অ্যাপ্লাইড ফোর্স কিভাবে যাচ্ছে? ভি সমবেগে। তখন কি হবে বলো? আগে আগে লিখতে হবে না, তখন ভি সমবেগে। হ্যাঁ, তার মানে সিস্টেমের ত্বরণ কত? সিস্টেমের ত্বরণ কিন্তু শূন্য, ভি সমবেগে উপরের দিকে উঠতেছে। তার মানে আলটিমেটলি ওই লেখা যায় যে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। দেখা দাও সব কিছু আর কি, ঠিক আছে? এখানে যদি আমি দেখাই নাই, ডি নাম্বার কোয়েশ্চেন তুমি দেখা দাও, এই যতটুকু দেখাইছি মানে ফার এনাফ, আর কিছু লাগে না। বাট এইভাবে দেখাইতে পারলে স্যার তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে, বুঝছো? তাহলে সামেশন অফ এফ এর জায়গায় কি লেখা যাবে? বোর্ড ধরি উপরেরটা বড়, তাহলে নিচেরটা হবে মাইনাস ইকুয়াল টু কত? এম এ। এম এর জায়গায় হবে শূন্য, তার মানে এফ ইকুয়াল টু কত? এম জি। এটা তো এমনি বোঝা যায় ভাই। তুমি যদি কোনো একটা বস্তুকে খাড়া উপর দিকে নিতে চাও, তাহলে তার ওজন নিচের দিকে যত কাজ করে তত বলে উপরে উঠাইতে হবে। ওজন নিচে যত বলে কাজ করে তত বলে উপরে উঠাইতে হবে। তুমি ডিরেক্ট এমজি লিখে করতে পারো, কোনো সমস্যা নেই, বাট এইভাবে করলে স্যার একটু খুশি হবে, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের কত? 40 ইন্টু 9.8। তাহলে আমরা যে বলছি না, তুমি যদি একটু হেলানো পথে ওঠো তাহলে তোমাকে কম বল প্রয়োগ করা লাগবে, আর বিসি মানে খারাপ পথে উঠলে বেশি বল প্রয়োগ করা লাগবে। তাহলে এসি পথে উত্তর হবে কি? উত্তর হবে এসি পথে। এসি পথে কম বল প্রয়োগ করে তুমি যাইতে পারবে। বুঝা গেছে? ওকে, আমাদের সবকিছু ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে আমাদের 4 নম্বর, মানে ভুলে এখানে টাইপ হয়ে গেছে, 5 নম্বর সিকিউটা সলভ করব। তো এখানে আমাকে বলছে কোশ্চেনটা যে ভাইয়া 10 কেজি ভরের একটি বস্তুকে একটি ইঞ্জিনের সাহায্যে চিত্রানুসারে একবার 5 বি থেকে সি, মানে বি থেকে সি তে তোলা হলো, আর একবার ডি থেকে সি তে তোলা হয়েছে। দুইটা ক্ষেত্রেই দেখো ত্বরণে তোলা হয়েছে, ত্বরণে তোলা হয়েছে, ত্বরণে তোলা হয়েছে, সমান ত্বরণে তোলা হয়েছে। এই টাইপটা আমরা করছি কেস নাম্বার 4। ওকে, সো এখানে বলছে উভয় ক্ষেত্রে ত্বরণ হচ্ছে এ এত, কোন পথে যেতে ইঞ্জিনটি শক্তি বেশি ব্যয় হয়েছে। আমি বলছি যখন কোনো বস্তু ত্বরণে চলে তখন যে যে পথটা বেশি ঢালু হবে, মানে হেলানো হবে বেশি ভূমির সাথে, ওটা দিয়ে বল কম কাজ বেশি। তাহলে এখানে কোনটাতে কাজ বেশি হবে? এটা দেখো বেশি হেলানো না, তার মানে বুঝাই যাচ্ছে বেশি বেশি পথে কাজ বেশি হবে। এটাই আমাকে কষ্ট করে আর কি বের করতে হবে। আমরা করে ফেলি, ঠিক আছে? আমরা যে এত এত কাজ করলাম, সে কাজের অ্যাপ্লাইটা আমরা করে ফেলবো এখানে। হ্যাঁ, চিত্রটা আমরা একটু এঁকে নিই। ওকে, তো আমরা খুব শর্টলি কাজটা করে ফেলবো। হ্যাঁ, আমাদের প্রত্যেকটার মান এখানে দেওয়া আছে। কি কি মান দেওয়া আছে? যে ধরো আমরা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এবির মান দেওয়া আছে, এবির মান হচ্ছে 30 মিটার করে সব। বিসির মান হচ্ছে 50। আচ্ছা, আর এবির মান হচ্ছে 30, বিসির মান হচ্ছে 50, এডির মান হচ্ছে 5। আমরা একটু ভাই এটা 30, এটা 40, এটা 50 হলে এটা 40 হয়। বের করে না কষ্ট করে। রুট ওভার অফ 50 স্কয়ার মাইনাস 30 স্কয়ার কত হবে? 40 হবে। এটা 5, এটা 40 হলে ওইটা কত হয়? 5 40 মানে 1600 আর 25, 1625 এ কিছু একটা থাকার কথা। 1625 কত আসবে? কত স্কয়ার করলে 1625 হয়? 75, 45 না 35। আচ্ছা হোক, দেখি। রুট ওভার অফ 40 স্কয়ার প্লাস 5 স্কয়ার। আচ্ছা,
5√65, ঠিক আছে? এগুলো তোমরা ম্যানুয়ালি দেখাইতে পারো, দেখাই দিলে সবচেয়ে বেটার, যেহেতু বোর্ড কোয়েশ্চেন। আমি সবগুলোকে বের করে দিলাম। হ্যাঁ, এখন আমাকে বলছে কোন পথে যেতে বেশি শক্তি ক্ষয় হবে, তাহলে আমরা প্রথমে সিডি পথে বের করি। হ্যাঁ, সিডি পথে। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে। আচ্ছা, প্রথমে অ্যাপ্লাইড ফোর্সটা আমরা করে ফেলি কষ্ট করে। তোমরা দেখো আমরা কিভাবে করবো এটা। এটা যদি থিটা হয় তাহলে ভাই মনে আছে কিনা, প্রথমে অন্য কালার ইউজ করি। এটা হলো কি হইতো, আচ্ছা এইটা অন্য কালার দিই। হ্যাঁ, দেখো তাহলে কি হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার তাইলে আমাদের কাজ, যেমন এটাকে থিটা বলা যায়, এটা থিটা হইলে এটা হচ্ছে ভাই mg, এটাকে লেখা যায় mg cos থিটা। আমরা আগে যা কাজ করছি ওগুলো করবো। এটাকে লেখা যায় mg sin থিটা। উপর দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা লাগবে, সেই ফোর্সটা হচ্ছে কত, F ফোর্স, ঠিক আছে? আচ্ছা, এবং সিস্টেমের মধ্যে একটা ত্বরণ আছে, ঠিক আছে? তাহলে এখানে ইউজ করে দাও যে সামেশনটা ধীরে ধীরে এরকম বিলুপ্ত হইতেছে। সামেশন অফ F ইকুয়াল টু ma। এটা যাচ্ছে কোন দিকে, এ ত্বরণে উপরের দিকে যাচ্ছে, তার মানে F বড় মাইনাস কত হবে mg sin থিটা ইকুয়াল টু কত ma। তার মানে F ইকুয়াল টু কত mg sin থিটা প্লাস ma। শেষ, আগে করে আসছি। এখান থেকে ডিরেক্টলি w বের করে ফেলো। w ইকুয়াল টু কত হবে fs cos থিটা। দেখো তো যেদিকে উঠতেছে ওই দিকেই তো, মানে হলো যেদিকে বল ওই দিকে কিন্তু সরণ কিন্তু ওই দিকে, কোন দিকে, এইদিকে। তার মানে cos মানে থিটার মান কত ডিগ্রি, থিটার মান কিন্তু 0 ডিগ্রি। f এর মান হচ্ছে, বসায় দাও, mg sin থিটা cos 0 ডিগ্রি মান কত, 1। এটার বসাইলাম না, ঠিক আছে? এবার বসাও m এর মান, আমরা সবগুলা বসাবো। m হচ্ছে কত কেজি ভাইয়া, 10, 9.8। sin থিটার মান কত বলো? sin থিটাকে যদি চিন্তা করি, sin থিটার মান আছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমাদের 40 আর অতিভুজ হচ্ছে 5/65। ঠিক আছে, এডির মান 5ই দেওয়া ছিল, সো 5ই হবে। ওকে, প্লাস m এর মান হচ্ছে 10 কিন্তু ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 3। এটার সাথে গুণ করতে হবে s এর মান কত, আর ডিসি পথের দৈর্ঘ্য ভাই কত, ডিসি পথের দৈর্ঘ্য আমরা পাইছি কত, 5/65। এখান থেকে ডিরেক্টলি কাজটা বের হয়ে যাবে। এখানে ত্বরণ কত ছিল, ত্বরণ ছিল 3। এখন দেখো এখানে কাজ কতটুকু বের হয়। আই থিঙ্ক ক্যালকুলেটর মিস্টেক হয় না এখানে, 5100, ঠিক আছে? এখন সেম কাজ করতে হবে আমাদের কথা বলতে ভাই বিসি পথে। এখন অনুরূপভাবে ফর্মুলা কি সেম আসবে না? দুইটা কেস তো সেম, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ। তাহলে আমাদের জাস্ট কি হবে, ফর্মুলা এক আসবে যে WBC ইকুয়াল টু কত আসবে, FS cos থিটা। এটার ক্ষেত্রেও থিটা কত ডিগ্রি হবে ভাইয়া, 0 ডিগ্রি হবে। তোমার যদি হাতে টাইম থাকে তুমি এই ডায়াগ্রামগুলো আবার দেখাবা, বাট সিমিলারলি লেখা যায়। আমি জাস্ট তোমাকে প্রুফগুলো দেখাইতেছি। হ্যাঁ, f এর মান কত, এখানে f এই ফর্মুলাই হবে mg sin, এই থিটাটা একটু আলাদা হবে না, ঠিক আছে?
এটাকে তুমি থিটা লিখতে পারো, হ্যাঁ। তোমরা আমার মাঝে মাঝে পেঁচায় ফেলবা কোন থিটা কোনটা। এইটা হলো এই থিটা, ঠিক আছে, বুঝা গেছে? এই যে এটা হলো এই থিটা। অন্য কিছু দিয়ে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই। ধরো তুমি এটাকে হচ্ছে থিটা ওয়ান দিয়ে মানে প্রমাণ করো, তাহলে থিটা ওয়ান, ঠিক আছে, থিটা ওয়ান, তাহলে ঝামেলা হবে না। এটাকে তুমি থিটা টু দাও, কস থিটার মান হচ্ছে কত, কস 0 ডিগ্রি মান কিন্তু 1 বসাই দিচ্ছে, আর কোনো কাজ নাই। হ্যাঁ, থিটা টু প্লাস এম এ ইন্টু এস। এখন বলো এম এর মান কত? 10, 9.8 ইন্টু এটা ক্ষেত্রে দেখো তো, এটা হচ্ছে কত, থিটা টু না? তাহলে আমাদের সাইন থিটা টু ফর্মুলা কি হয়? লম্বর জায়গায় কি আছে? লম্বর জায়গায় আছে এসি। এসির মান কত পেয়েছিলাম? এসির মান পেয়েছি 40। ভাঙিয়ে লিখে দিই, এসি ডিভাইডেড বাই অতিভুজ মানে হলো বিসি। ত্বরণ হচ্ছে 3 দুইটার ক্ষেত্রে। সরণ হচ্ছে আবার সেই সরণ কতটুকু এখানে কোন পথে উঠছে? বিসি পথে উঠছে। বিসি পথের হচ্ছে 50 মিটার, ডিরেক্টলি বলে দেওয়া আছে। তাহলে দেখো এখানে বসায় দাও, সবগুলো বসায় দাও, যে 10 ইন্টু 9.8 ইন্টু এসির মান কত? এসির মান হচ্ছে 40 আর বিসির মান হচ্ছে 50 প্লাস 30 যা আসে ইন্টু 50। ক্যালকুলেশন মিস্টেক হয় নাই আশা করি, ঠিক আছে? কোনটা বড়? সো ডব্লিউবিসি গ্রেটার দেন ডব্লিউএস, এটা আমরা অলরেডি ডিসি হবে, সরি, ঠিক আছে? অলরেডি এটা আমরা অ্যাজাম্পশন করে ফেলছিলাম যে এই ঘটনা ঘটবে, ঠিক আছে? কিভাবে করছি? আমরা তো আগে ম্যাথ করে ফেলছিলাম, তো ম্যাথ থেকে আমরা অ্যাজাম্পশন করে ফেলছি, ঠিক আছে? এবার চলে আসো যে আমাদের লাস্ট ম্যাথ, এটা করলে আমাদের কাজ শেষ। এন্ড এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটাতে অনেকে একটু ভুল করে ফেলে বা বুঝতে একটু প্রবলেম হয়। বলছে কি দেখো ভাইয়া, যে প্রতিটি এত মিটার কিউব আয়তনের এত কেজি ভরের 4টি ব্লককে পরস্পর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলো। বলছে স্তম্ভটিকে যদি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ ও উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরিতে কাজের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ দাও, ঠিক আছে? আচ্ছা, তার মানে দেখো আমি যদি এটাকে এভাবে চিন্তা করি যে আমাদের একটা ইয়ার উপর, এই ভূমির উপর বক্সগুলো ছিল, এরকম 4টা বক্স ছিল। আমাকে বলছে প্রতিটি এত মিটার কিউব আয়তনের এত কেজি ভরের 4টি ব্লককে পরস্পর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলো। স্তম্ভটি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ, উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরিতে কাজের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ করো, ঠিক আছে? তো আমাদের মনে প্রথমে কি করছি দেখো, প্রথমে আমরা এটা দিয়ে একটা স্তম্ভ তৈরি করছি। কি তৈরি করছি? ঠিক আছে, স্তম্ভ তৈরি করছি। কিভাবে তৈরি করছি? একটার উপর একটা সাজাইছি এভাবে। তাহলে কাজ কত? এটা আমরা বের করব। তো এটা বের করার আগে আমাদের কিছু কাজ করতে হবে। দেখো আমরা কিন্তু এটা হাইট জানি না, বাট আমাকে বলছে এত আয়তনের 4টি ব্লক বলছে না, ব্লকগুলো কেমন হয় দেখতে পায়? ঘনকের মতো হয়, ঠিক আছে? মানে এটাকে বলতে পারি বর্গাকার ঘনবস্তু। বর্গাকার ঘনবস্তুর আয়তন কিভাবে বের করে? লিখে দেব, বর্গাকার ঘনবস্তুর
আয়তন ইকুয়াল টু হচ্ছে কত ভাই, সোজা বাংলায় এল কিউব বা এ কিউব লেখা যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে এ কত হবে 0.125, এটা মেবি 0.5 করে আসবে তোমার। হ্যাঁ 0.5 মিটার। এ হচ্ছে কি এক মানে হলো বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তো বর্গাকার ঘনবস্তুর বাহুর দৈর্ঘ্য কিন্তু সবগুলাই কত করে থাকে, সবগুলোই তো সমান, ঠিক আছে। তার মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত ভাইয়া 0.5 মিটার বলা যাবে, বলা যাবে। ওকে ঠিক আছে। ওকে এখন ডব্লিউ টোটাল যদি বের করতে হয়, ডব্লিউ টোটাল কিভাবে বের করতে পারবো, ডব্লিউ টোটাল হবে প্রত্যেকটা মানে হলো ব্লকের জন্য যত কাজ করা হয়েছে। কারণ আমি কি করছি, ব্লকগুলো এভাবে ছিল, এগুলোকে সাজিয়ে আমি একটা স্তম্ভ তৈরি করছি, তাহলে প্রত্যেক জন্য আলাদা আলাদা কাজ করা লাগতেছে, সবগুলো কাজ যোগ করলে আমরা ডব্লিউ টোটাল পেয়ে যাবো। আচ্ছা তাহলে আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে দেখো এম জি, প্রথমটা এটা হলো ধরো প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। প্রথমটা দেখো, প্রথমটা কি আগের জায়গায় আছে না, প্রথমটার জন্য কি কোনো কাজ করা লাগছে, লাগে নাই। প্রথমটার ভরকেন্দ্র কোথায় ছিল, মাঝখানে, এখন ভরকেন্দ্র কোথায়, মাঝখানে। ভরকেন্দ্রের কোনো পরিবর্তন হয় নাই বা ভরকেন্দ্রের কোনো স্মরণ হয় নাই। ভরকেন্দ্র স্মরণ না হলে কখনোই কাজ হয় না। তার মানে এটার ক্ষেত্রে এইচ কত, এটা এইচ ওয়ান লেখো, তারপরে এম জি, এটা লেখো এইচ টু, তারপরে এটা লেখো এম জি, এটা লেখো এইচ থ্রি, এটা এম জি, এটা লেখো কত এইচ ফোর। সবগুলা থেকে দেখো এম জি কমন যায়, কারণ সবগুলোর ভর সমান আর জি তো সবার জন্য সমান। তাহলে কত আসে এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি প্লাস এইচ ফোর। এখন দেখো তো এম জি, এম এর মান কত, এম এর মান হচ্ছে 250, জি এর মান হচ্ছে 9.8, এইচ ওয়ান, এইচ ওয়ান দেখো এইচ ওয়ান আগের জায়গায় আছে, মানে তার ভরকেন্দ্রে কোনো স্মরণ হয়নি, তাহলে এটা হবে 0 প্লাস এইচ টু কোথায় চলে গেছে দেখো, এইচ টু এখানে, এটাই বক্সটা আগে কোথায় ছিল, ইমাজিন বক্সটা কিন্তু আগে এখানে ছিল, তাহলে ভরকেন্দ্রে স্মরণ, ভরকেন্দ্র আগে এখানে ছিল, স্মরণ কতটুকু হয়েছে বলতো। এই টোটালটা কত 0.5 না, তাহলে অর্ধেকের মান 0.5, উপরে অর্ধেকের সরি এই টোটালটা হচ্ছে 0.5, অর্ধেকের মান হচ্ছে কত 0.25, তার অর্ধেক উপরে 0.25, এই দুটো মিলেও কত হয়ে যায় 0.5 হয়ে যায়। তাহলে এখানে ভরকেন্দ্রের স্মরণ কতটুকু দেখো তো, এটা বুঝলেই হয়ে যাবে, কিছু লাগবে না, ঠিক আছে। এটা হলো ভরকেন্দ্রের স্মরণ, ভর কেন্দ্রের স্মরণ। এখন বলবো ভাই ভরকেন্দ্রের স্মরণ কেন হিসাব করতে হয়, যে কোনো সিস্টেমের জন্য অলওয়েজ ভরকেন্দ্রের স্মরণই হিসাব করতে হয়, আমরা সবসময় এটা করে আসছি, ঠিক আছে। ইন ডিটেলস এগুলো আমরা অন্য চ্যাপ্টারে আলোচনা করছি, ওইখান থেকে তোমরা দেখে নিবা, এখানে আমরা কোনো কিছু বলতে যাচ্ছি না। বেসিক্যালি আমাদের ক্লাস অনেক বেশি লেন্দি হয়ে যাবে। ভরকেন্দ্রের স্মরণ আমরা যা যা হিসাব করি সবকিছু কিন্তু ভরকেন্দ্রের স্মরণ ধরেই হিসাব করি, ঠিক আছে। সো কেন ভরকেন্দ্রের স্মরণ ধরে হিসাব করা হয়, কারণ ভরকেন্দ্র মাঝখানে আছে, মাঝখানে নিলে অনেক সুবিধা আছে, সেগুলো আমরা পরে নিয়ে আলোচনা করবো। হ্যাঁ ওকে, তো এটা জাস্ট মনে রাখো যে মাঝখানে এই জন্য সুবিধা আছে। সো মানে আর এটাই হলো এক্সাক্ট ফর্ম। তাহলে এই ভরকেন্দ্রের স্মরণ হচ্ছে কত, এটা কত লেখা যায় ধরো 0.5, পরেরটা কত হবে বলো, আরো কত হবে, আরো আরো 0.5 অ্যাড হবে না, তার মানে 1 হবে। পরেরটা কত হবে বলো, আরো 0.5 অ্যাড হবে, ঠিক আছে। কারণ এটাকে তোলা হয়েছে দেখো ভূমি থেকে 0.5, এটা তোলা হয়েছে আরো 0.5 মানে ভূমি থেকে 1 মিটার, এটা আরো 0.5 মানে ভূমি থেকে 1.5 মিটার। এইখান থেকেই তোমার দেখো কৃত কাজ বের হয়ে যাবে। আর যোগ করলে কত হয়, এটা মিলে 2 আর 1 3, আসলে 3, 1.5 আর হ্যাঁ 1.5 1 3, এত জুল কাজ হয়েছে। এটা কখন হয়েছে, যখন তুমি স্তম্ভ তৈরি করছো। বাট ওরা এটাও জানতে চাইছে স্তম্ভটিকে যদি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখা হয় তখন কৃত কাজ কত। তাহলে এবার আমাদের টাস্ক একটু বেড়ে যাবে। আমরা স্তম্ভটাকে কি করছি, আনুভূমিকের সাথে 30 ডিগ্রিতে রাখছি। একটু বড় করে দেখালে তোমাদের জন্য সুবিধা হবে। আই থিঙ্ক 4টা স্লাইড হয়ে যাবে না।
কি করতেছি আমরা, জাস্ট এই স্তম্ভটাকে হেলাই দিছি। হ্যাঁ, মোটামুটি চিন্তা করা যায়, ঠিক আছে। তাহলে আনুভূমিকের সাথে আমরা কি করছি এটাকে দেখো তো। এই আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলায় দিছি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? তাহলে এখন সেকেন্ড ভাবে আমাদের কি করতে হবে, ভরকেন্দ্রের সরণ বের করে আমাকে W1 W2 W3 W4 বের করতে হবে। তাহলে এখানে W টোটাল কত হবে ভাইয়া? W টোটাল হবে W1 W2 W3 and W4, ঠিক আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে, হ্যাঁ দ্বিতীয় ক্ষেত্রে, ওকে। এখন আমাদের প্রবলেম হচ্ছে আবার সেই ভরকেন্দ্রের সরণ বের করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে যদি W1 বের করতে চাই, W1 ইকুয়াল টু হচ্ছে কত, mgh। এইচটা কি হবে ভাই? ভরকেন্দ্রের সরণ। কি হবে মনে রাখতে হবে, এইচটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। আচ্ছা বলো তো আগে ভরকেন্দ্র কোথায় ছিল? আমি আরেকটা বক্স এখানে আঁকবো, ঠিক আছে। আগে আগে ভরকেন্দ্র কোথায় ছিল? মাঝখানে। এই টোটালটা কত মিটার? 0.5। তাহলে আগে ভরকেন্দ্র কোথায় ছিল? 0.25 মিটার উচ্চতা, ঠিক আছে। এখন ভরকেন্দ্র কোথায় উঠে বের করলে আমার মোটামুটি কাজ শেষ। এখন দেখো তো আমাদের মেইনলি কাজ হচ্ছে এটার এখন ভরকেন্দ্র খুঁজে বের করা। তো আমরা কি কাজ করব, এখান থেকে ছোট্ট একটা কাজ করা যায়। কাজটা হচ্ছে তুমি এইগুলার যে ভরকেন্দ্র হবে মাঝখানে হবে না সবগুলা, মাঝখানে তো হবে না, সবগুলাকে কানেক্ট করে একটা রেখা এঁকে ফেলো এখানে। রেখা আঁকলে একটা অবজারভেশন আসে যে ভাইয়া এটা যদি তোমার 30 ডিগ্রি হয়, এটা তোমার কত ডিগ্রি ভাই? 90। তাহলে 30 আর 90 মিলে কত হলো? 120। আর বাকি কত থাকে? এটা হবে 60। মানে এটা 60 আর এটা হবে কত? 30। এটা তো 90 হবে, বুঝেই যাইতেছে যেহেতু তুমি কিভাবে আঁকছো। আমার কাজ আসলে কি? আমার কাজ আসলে কিছুই না, এই যে ছোট অ্যাঙ্গেলটা আছে না, এইগুলাকে বের করা। দেখো এটা দৈর্ঘ্য আমি অলরেডি জানি, জানি তো এই দৈর্ঘ্যটা কত? 0.25, তার অর্ধেক না? আচ্ছা সমস্যা আছে নাই। আমার কাজ হচ্ছে যে ভাই এই যে দৈর্ঘ্যটা বের করা, এটা কেমনে বের করব? দেখো তো এই দৈর্ঘ্যটা কত, এটাও কত, এই দৈর্ঘ্যটাকে কত বলা যায় দেখো তো? 0.25, ঠিক আছে। হ্যাঁ, এখন আমার দরকার হচ্ছে এইটা। এটা কেন দরকার সেটা আমি তোমাকে একটু পরে বুঝে যাবা কেন দরকার এটা। এটা একটা নাম দাও, এটার নাম দাও ধরো তুমি এক্স, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি এখানে। তুমি ভূমি আর হচ্ছে ধরো লম্ব চাচ্ছ, তাহলে টেন থিটা ইউজ করে দাও। তাহলে ধরো এখানে যদি আমরা টেন থিটা ইউজ করে দিতাম, ঠিক আছে, ইউজ করো যে 10 কত ডিগ্রি, 1060 ডিগ্রি ইউজ করো। 60 ডিগ্রি ইউজ করলে কি লেখা যায়? এটা 1060, এটা হলো কি অতিভুজ, সরি এটা সমকোণী ত্রিভুজ, সমকোণ, এটা অতিভুজ। 1060 মানে হচ্ছে কি লম্ব ভাই হচ্ছে ভূমি। আচ্ছা লম্ব হচ্ছে কি এই কোণের বিপরীত বাহু যেটা হচ্ছে এক্স, আর ভূমি হচ্ছে এটা সংলগ্ন বাহু যেটার মান হচ্ছে 0.25, ঠিক আছে। বুঝতে পারছে নাকি? ওকে, এবার দেখো এক্স ইকুয়াল টু কত, আমরা লিখতে পারি 0.25 1060। এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। (0.433 মিটার। এখন আমার কাজ হচ্ছে কি এই কাজগুলো হয়ে গেছে না, ঠিক আছে। এখন দেখো তো এইটা থেকে আরে কই গেল, এটা একটা ডেমনস্ট্রেশন সাজাই। ডেমনস্ট্রেশনটা হচ্ছে এরকম
থিঙ্ক অ্যাবাউট, এটা আমি একটু সহজ করে দিই। সেম ভাবে আঁকতে হবে না, একটা বক্স চিন্তা করো তাইলে আমাদের যদি একটু বাঁকা হয়েছে মেজর ইস্যু হবে না। ওকে, এখন দেখো তো আমরা যেটা করছি, আমরা এখানে একটা মান, একটা ভ্যালু বের করছি যে সেন্টার থেকে এটার যে ডিস্টেন্সটা আমরা পাই গেছি, ঠিক আছে? ডিস্টেন্সটা কত পাইলাম বলো তো? যে এটা হচ্ছে কত আমাদের সবসময় কত, 0.443, তাহলে এটা লিখতে পারি 0.433, আর এটাকে লিখতে পারি কত, 0.25। যোগ করো তো কত আসে, ঠিক আছে? তাহলে এটাকে ধরো আমি এল ধরলাম, হ্যাঁ, পুরোটাকে ধরো আমি এল ধরলাম, এল এর মান কত, যোগ করলে যা আসে দেখো, ঠিক আছে? এইভাবেই রাখি, 0.25 আকারে রাখি, সমস্যা কি? যা আসে ওটাকে আমরা একবারে বসাবো, তাহলে আমরা একটা প্যাটার্ন খুঁজে বের করতে পারবো সহজে। এইটা হচ্ছে, ঠিক আছে? এখন দেখো তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ভাই, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 30 ডিগ্রি না? 30 ডিগ্রি। আমি সুন্দর মতো করে দেখো, আমরা যেটার জন্য এত কষ্ট করা, আমরা হচ্ছে এখান থেকে একটা লম্ব দূরত্ব বের করে ফেলবো, এটার থেকে এই যে ডিস্টেন্সটা বের করার টার্গেট ছিল আমাদের এতক্ষণ, ঠিক আছে? তাহলে এটা যদি এইচ হয় ভাইয়া, দেখো তো এটা কি লেখা যায়, ডিরেক্টলি একটা ফর্মুলা লেখা যায়, যেহেতু এটার সাপেক্ষে দেখো, এটাকে উলম্ব বৈশিষ্ট্য চিন্তা করা যায়, তাহলে এইচ ইকুয়াল টু লেখা যায় কত, 0.433 প্লাস 0.25, ঠিক আছে, ইন্টু কত লেখা যায়, সাইন 30। প্যাটার্নটা কি বুঝছো? তাহলে এটা হচ্ছে এত। তাহলে ভর কেন্দ্রের সরণ কতটুকু হবে, ভর কেন্দ্রের সরণ কতটুকু হবে বলো? সিম্পল, ভর কেন্দ্রের সরণ হবে কি, সবগুলো আগে কত মিটার উচ্চতা ছিল, 0.25, আর এখন হলো সবগুলো কত মিটার উচ্চতায়, এই উচ্চতায়। তাহলে ভর কেন্দ্রের সরণ হবে যে এটাকে এইচ আমরা বলবো না, এটাকে এইচ আমি বলতেছি, এটা H1 2 এগুলো যা ইচ্ছা দাও, ওটাতে মেজর ইস্যু না। তুমি ধরো এটাকে এল দাও, এটা হচ্ছে এল, ঠিক আছে? এটাকে এল দাও, তাহলে ভর কেন্দ্রের সরণ এইচ কতটুকু হবে, এই যে পুরো যে মানটা আছে না, এই মানটা থেকে 0.433 0.25 sin 30 মাইনাস হচ্ছে কত জানি বাদ যাবে, এই যে 0.25 মিটার। এই প্যাটার্নটাকে লক্ষ্য করে এখন বারবার আমি সাজিয়ে ফেলবো, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে বলো W1 এর ফর্মুলা কি হবে, W1 ইকুয়াল টু হবে mgh1, আচ্ছা mg, h এর ভ্যালু কত হয়, h এর ভ্যালু হলো ভর কেন্দ্রের সরণ। কিভাবে করতে হয়, সবসময় আমাদের 0.433 এটার সাথে প্লাস হবে, প্রথমটার জন্য প্লাস হবে 0.25, ঠিক আছে? আচ্ছা, ইন্টু সাইন 30, যেটা থেকে আবার মাইনাস হবে কত, 0.25। খুব ভালো একটা ম্যাথ দিছে বোর্ডের মধ্যে, এটা রেজাল্ট বের করো, দেখো কত আসে। এম এর মান কত ভাই, এম এর মান কত, 250 না, 250, তাহলে 250 ইন্টু 9.8 ব্র্যাকেটের মধ্যে দেখো 0.433 প্লাস 0.25, আমরা জাস্ট আর কিচ্ছু করা লাগবে না, আমরা বারবার শুধু অ্যাড করতে থাকবো এখন, সাইন 30 মাইনাস 0.25, এখানে ব্র্যাকেট হবে দুইটা, তাহলে দেখো 250 ইন্টু 9.8, তারপরে অবভিয়াসলি গুণ হবে
0.443 into 0.25 ব্র্যাকেট শেষ, এটা sin 30 মাইনাস এত, ঠিক আছে। তাহলে এটা কাজ হচ্ছে 224.175 জুল। আচ্ছা, W2 এর ক্ষেত্রে কি হবে দেখো, কোনো কিছু চেঞ্জ আসবে না, mg থেকে mg থাকবে, এটা দেখো 0.433 এটাই থাকবে। এবার চেঞ্জ হবে কোনটা জানো, শুধুমাত্র এই জিনিসটা চেঞ্জ হবে, কারণ দ্বিতীয়টার ক্ষেত্রে ভরকেন্দ্র এখানে চলে যাবে। তাহলে দেখো এইটার সাথে 0.25 টা আছে, আরো কত অ্যাড হবে, 0.5 অ্যাড হবে, কারণ এটাও 0.25 এটা 0.25, তাহলে 0.5 অ্যাড হবে। জাস্ট কি হবে ফর্মুলাটা, এখানে 0.25 আছে না, 0.5 অ্যাড করলে কত, 0.75, শেষ। sin 30 হবে এখানে হয় মাইনাস 0.25, আগের প্যাটার্ন সব আগের মতোই, কারণ সবগুলো থেকে তুমি কি বাদ দিবা, এই যে 0.25 গুলো সবগুলো থেকে বাদ হবে, কারণ সবাই আগে কোথায় ছিল, এখানে ছিল। তো সবার থেকেই তুমি যখন ভরকেন্দ্রের সরণ হিসাব করতে যাবো, আদি সরণটা সবার থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। তো আমাকে জাস্ট কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, আমাকে জাস্ট এখানে 75 বসাই দিতে হইতেছে। তাহলে কত, 886.675 জুল। বলো W3 কত হবে, mg, এটা তো সবার সাথে অ্যাড হবে, কারণ এই ডিসটেন্সটা সবার সাথে অ্যাড হবে, আরো 0.25 অ্যাড হবে, তার মানে সরি আরো কত অ্যাড হবে, আরো 0.5 অ্যাড হবে, তার মানে 1.25 sin 30 মাইনাস 0.25। সো এটা একটা প্যাটার্ন আর কি। ওকে, W4 শেষ, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সো 0.433, এটার সাথে আরো 0.5 অ্যাড হবে, তার মানে 1.75 sin 30 মাইনাস 0.25, ঠিক আছে। আলটিমেটলি কত আসে, এখানে জাস্ট আমার কত বসছে, ডব্লিউ টোটাল কত আসে, প্লাস হবে 1449.175 প্লাস 886.675 প্লাস 224.175। সুতরাং প্রথম ক্ষেত্রে কাজ অনেক বেশি পাইছি, প্রথম ক্ষেত্রে কাজ বেশি, কাজ বের করছে না, হ্যাঁ কাজ বেশি, বুঝে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য লেকচার। আমরা পুরা হচ্ছে এখানে যতগুলো টপিক ছিল সবগুলো টপিক শেষ করছি। সো আমাদের কোনো টপিকই বাদ দেওয়া হয়নি। জিনিসগুলো একটু কমপ্লেক্স, যেটা করতে হবে ভাই, তোমাকে খাতায় লিখে লিখে একটু প্র্যাকটিস করতে হবে। যখনই একবার ধরে ফেলতে পারবা স্লাইডগুলা, সো ইজিলি তুমি এখান থেকে যে কোনো ম্যাথ নিজের অ্যাপ্রোচে সলভ করতে পারবা। আমরা যতগুলো করাইছি, এবার তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো সলিউশন করে দেখো এই টপিকে, তুমি আগের থেকে মাচ বেটার একটা আউটপুট এখান থেকে বের করে নিয়ে আসতে পারবে। ওকে, সো আজকের ক্লাস এতটুকুই শেষ। আমি অনেক কথা বলতে পারবো না, আমি খুব টায়ার্ড। নেক্সট ক্লাসে হচ্ছে ভাই আমরা পরিবর্তনশীল বলের জন্য আমরা হচ্ছে কৃতকাজ বের করবো, ওইখানে আমরা অ্যাডমিশন এবং বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করবো। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবা। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।